নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৭৫তম অংশ। তবু সে আমাকে ক্ষমা করেছিল। এখানে ওখানে অদ্ভুত কথা বলে বসত। আমার লিলুদি বলেছে, তার চেয়ে তোমরা বেশি জানো, সে ক্লাসে ফার্স্ট হয়। এই নতুন আর তার মা হাসি মুখে আমাদের ট্রেনে উঠে বসলো। গাড়িটা আলো হয়ে রইল। মাসিমা অনেক চপ কাটলেট করে এনেছিলেন নৈশভোজের জন্য। আমরা লুচি, আলুর দম, ফল, মিষ্টি নিয়েছিলাম। বেশ জমেছিল, কিন্তু মাসিমার মনে সুখ ছিল না। সদাই নতুনকে নিয়ে ভাবনা। বাবাকে কেবলই বলছিলেন, দেখো মুখটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে না? বাবা বললেন, ফ্যাকাশে নয়, ফর্সা। মাসিমা বললেন, মোটে খিদে হয় না। বাবা বললেন, বেশ তো খেলো। মাসিমা বললেন, কিন্তু খেলে আবার রাতে হাত পা জ্বালা করে। কি করা যায় বলো তো? বাবার তো আর কখনো ধৈর্যের জন্য খ্যাতি ছিল না। এবার বললেন, কেটে ফেলে দে। শৈশব থেকে চেনাশোনা, বাবা বড়শালীকে তুই তোকারি করতেন। মাসিমা ফোঁস করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। সকালে জলখাবারের সময় দেখা গেল আমাদের আলুর দমের গা থেকে গরমের চোটে লম্বা লম্বা শুয়ো মতো বেরিয়েছে, কিন্তু মাসিমার বাকি চপ কাটলেট অক্ষত রয়েছে। মাসিমা আমাকে ঘরকন্নার পাঠ দিলেন। গরম জিনিস কখনো এঁটে বন্ধ করে রাখতে হয় না, ঠান্ডা হলে বন্ধ করলে টপ করে নষ্ট হয় না। এই পাঠ যে পরে আমার কত কাজে লেগেছিল সে আর কি বলবো। হাজারিবাগে ছুটিটা খুব জমেছিল। সেখানে তখন উপেন্দ্র কিশোরের মেজ জামাই অরুণনাথ চক্রবর্তী আর আমার মেজদি পূর্ণলতা ছিলেন। অরুণবাবু ওখানকার এসডিও আমাদের জন্য সুন্দর বিলিতি কায়দায় তৈরি বাংলো ভাড়া করে দিয়েছিলেন। রোজ একসঙ্গে বেড়ানো, এদিক ওদিক দর্শনীয় স্থান দেখতে যাওয়া, রামগড়, ভেড়া নদী আর দামোদরের সঙ্গমস্থলে ছিন্নমস্তার ভয়াবহ মন্দির। বড় আনন্দে দিন কেটেছিল। আরেকটা কারণে আমরা কাছে হাজারিবাগ যাওয়ার গুরুত্ব ছিল। সেখানে একজন বড় সুন্দর মানুষকে দেখলাম। তার নাম কামিনী রায়। অনাত্মীয়া লেখিকা এই আমি প্রথম দেখলাম। চমরুবাগ বলে ছোট্ট একটি বাড়িতে তার পঙ্গু কিন্তু অতিশয় বুদ্ধিমান এক ছেলেকে নিয়ে কিছুদিন থেকে বাস করছিলেন। বয়স হয়তো ৬০-এর কাছাকাছি, ঠিক বলতে পারছি না। চুল পেকেছে, থান পড়া, কথায় বার্তায় বুদ্ধি ঝলকাচ্ছে। কিন্তু তার পেছনে কোনো গভীর দুঃখ রয়েছে বুঝতে পারছিলাম। দেখবা মাত্র আমি আকৃষ্ট হয়েছিলাম। উনিও আমাকে খুব স্নেহ করতেন। ওর লেখা অজস্র কবিতা পড়ে শোনাতেন। বলতেন, দুটি বই হয়ে কবিতাগুলি প্রকাশিত হবে, এখন কে সেগুলি বেছে দেয়? ওর ছেলে মনাদা তখনও বিয়ে পড়ে, তার একার কর্ম নয়। আগ্রহের চোটে বলে বসলাম, আমি দেব। দিয়েছিলাম, তবে একা নয়। মনাদার ভারী সাহিত্যানুরাগ ছিল, মাকে নিয়ে তার ভারী গর্ব ছিল। দেখে ভালো লাগতো। কিন্তু এর আগে আমাদের পাঠ্যপুস্তকে কামিনী রায়ের লেখা কবিতা পেয়েছিলাম, ইংরেজি কবিতার বাংলা রূপ। নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধুই বিষাদময়। সেটি হলো লংফেলো টেল মি নট ইন মোর্নফুল নাম্বারস লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম, কবিতাটির বাংলা। সেই বয়স থেকে আমি মৌলিক লেখার ভক্ত ছিলাম। অন্যের রচনা নিয়ে তাতে নিজের রং ব্যাখ্যা না দিয়ে লেখা সম্বন্ধে আমার উৎসাহ ছিল না, তাই মনের মধ্যে কামিনীরাকে বিশেষ স্থান দিইনি। এবার বুঝলাম তার প্রতি অবিচার করেছিলাম। অপূর্ব সব মৌলিক রচনা আছে তার, দ্বীপ ও ধূপ ইত্যাদি কাব্যগ্রন্থে আছে সেসব। বিশেষ করে একটি কবিতার কথা মনে পড়ছে। কামিনী রায়ের তখনও বিবাহ হয়নি, সবাই তাকে কামিনী সেন বলে জানত। একদিন তারা জগদীশ বসুর পরীক্ষাগারে গিয়ে অণুবীক্ষণ যন্ত্রে এক ফোঁটা ময়লা জল দেখেছিলেন, তাতে প্রাণকণিকা ঝিকমিক করছে। তাই নিয়ে কবিতা শুনে মুগ্ধ হয়ে গেছিলাম। অনেক পরে আবার ওটি পড়ে সমান ভালো লেগেছিল। খুব ইচ্ছা করত কবিতা লিখতে। কলেজের ম্যাগাজিনে ইংরেজিতে কিছু কিছু লিখে প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু নিজে জানতাম সেরকম কিছু হয়নি। এবার থেকে বাংলায় কবিতা লেখবার চেষ্টা করতাম, একটা খাতায়। সেটিকে ভরিয়ে ফেলে আরেকটা শুরু করেছিলাম। সুখের বিষয়, ততদিনে মাস 6 কেটে গেছিল এবং আমার জ্ঞানচক্ষু ফুটে গেছিল। কাব্য আমার পন্থা নয়। মনকে এই বলে সান্ত্বনা দিতাম যে রস তো আমার কবিতায় সীমাবদ্ধ নয়, অন্য পন্থাও আছে।
কিন্তু আমি কখনো কবি হব না, কথা জেনে খুব কষ্ট পেয়েছিলাম। এখন ভাবি অন্য লোক সে কথা আবিষ্কার করার আগে আমি নিজেই যে করেছিলাম সে আমার বহু ভাগ্য। তবে একবারে যে কবিতা লিখি না তা নয়। আমার নাটক ইত্যাদিতে অনেক কবিতা, মায় গান পর্যন্ত লিখেছি। তবে সেসবই আজগুবি, উদ্ভট, স্রেফ মজা করে লেখা। তাকে কাব্য বলে না।